ছোটবেলা থেকে গাড়ি নিয়ে রয়েছে আমার নানান কৌতূহল। প্রচণ্ড যানজট, ভাঙা রাস্তা আর খিটখিটে মেজাজ নিয়েও ঠান্ডা মাথায় চালাতে হয় গাড়ি, তারপরও পড়তে হয় নানান ধরনের জটিলতায়। আমি গাড়ি খুঁজছি সমাধান। খবর পেয়েছি একটি ফুললি ইলেকট্রিক ভেহিকেলের। দেখব এই গাড়ি কতটুকু সক্ষম সমস্যা সমাধানে। জাস্ট আমি এই যে অটো পার্কিংয়ের যে সিস্টেমটা, শুধুমাত্র এই ডিসপ্লেতে আমি তাকে জাস্ট ডিটেক্ট করে দিব যে কোথায় আমাকে অটো পার্কিংটা করতে হবে, ও অটোমেটিক্যালি সেই জায়গায় নিজের জায়গা করে নিয়ে পার্ক হয়ে যাবে। আমি জায়গাটা দেখিয়ে দিলাম যে আমার ডান সাইডে আমি পার্ক করব, স্টার্ট পার্কিংয়ে দিয়ে আমি ছেড়ে দিলাম গাড়িটাকে, ব্রেক থেকে কিন্তু পা তুলে দিয়েছে। এখন দেখবেন যে অটোমেটিক্যালি আমার স্টিয়ারিংয়ে কোনো হাত নেই, সে নিজের মতো করে ঘুরছে। সামনে দিয়ে যদি এই মুহূর্তে কোনো গাড়িও যায়, সে সেটাও কেউ ডিটেক্ট করবে এবং সেইভাবে সে নিজে থেমে যাবে। জাস্ট অটো পাইলট সিস্টেম। দর্শক, জাস্ট ইমাজিন আপনি তেমন একটা পার্কিং করতে পারেন না, এমন একটা গিয়ে দাঁড়িয়েছেন যে জায়গায় খুব কম জায়গা, কিন্তু সে জায়গাটাকে সে ডিটেক্ট করতে পারছে। এই যে দেখুন, পুরো গাড়ি পার্ক করে এখানে কিন্তু অটোমেটিক্যালি এটা নিউট্রাল হয়ে গেছে। যে গাড়িটি আমাকে এত সুন্দর পার্কিং করতে সাহায্য করলো, অবশ্যই আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। তবে তার আগে স্বাগত জানাচ্ছি ভোভোর একেবারে ব্র্যান্ড নিউ একটি এপিসোডে। সঙ্গে আছে আমি গালিব ইবনে রিয়াজ। ইতিপূর্বে তারা এসইউভি এবং হেভি ভেহিকেল পরিচালনা করলেও এই প্রথম কিন্তু ইভি কোনো গাড়ি তারা বাংলাদেশে লঞ্চ করতে যাচ্ছে। ইতিমধ্যে করেছেও, কিন্তু মানুষের হাতে হয়তো বা কিছুদিনের মধ্যে পৌঁছাবে। তবে এই নামি বক্সকে আমি পুরোপুরি যদি আপনাদেরকে এক্সটেরিয়র ডিজাইন সম্পর্কে জানাতে চাই, যে কি কি ফিচার এখানে আছে, বাইরে থেকে লুকসটা কি, আমি আমন্ত্রণ জানাবো এই ডংফেংয়ের পক্ষ থেকে হাসিব ভাইকে। হাসিব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার সঙ্গে এই ভোভোতে। ধন্যবাদ ভাই, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন। এই যে সামনে নামি আর পেছনে বক্স, এক্স্যাক্টলি ভাই, এই মিলে হচ্ছে নামি বক্স। সামনে থেকে খুব একটা ফিউচারিস্টিক একটা লুক আমরা দেখতে পাচ্ছি। কি কি আছে সামনে, যদিও ইভি মডেলের গাড়ি, যদি একটু বলতেন। ধন্যবাদ গালিব ভাই। আপনি যদিও গাড়ি সম্পর্কে অলরেডি অনেক ধরনের কথা বলে দিয়েছেন, কিছু হয়তো দুই একটা কথা আমি অ্যাড করে দিতে পারি। ডংফেং হচ্ছে চায়নার সেকেন্ড লার্জেস্ট স্টেট ওন কোম্পানি। সো ওদের ভেহিকেলের রেঞ্জ অনেক বড়। বাংলাদেশের মানুষজন তো অনেক আগ থেকে ডংফেং চেনে। ডংফেংয়ের এসইউভি, যেটা গ্লোরি নামে পরিচিত, এবং আদার্স কনস্ট্রাকশন ইকুইপমেন্ট, কমার্শিয়াল ভেহিকেল আছে। সো ইলেকট্রিক ভেহিকেল হিসাবে আমরা বাংলা মার্ক থেকে প্রথম এই গাড়িটা নিয়ে এসেছি, এবং এটা ডংফেংয়ের ইলেকট্রিক ভেহিকেলের রেঞ্জও অনেক আসলে বড় গালি ভাই। এই গাড়ির পরবর্তীতে আমাদের এসইউভি গাড়ি আসবে, তারপর সিডান গাড়িগুলো আসবে। সো কিছু বেসিক তথ্য এক্সট্রা যদি বলতে চাই, ধরেন গাড়িটা এলডিআরটা পুরোটা জুড়ে আছে। এখানে একটা ওয়ার্কিং ভেন্টিলেটর আছে, আর গাড়িটার তো ফ্রন্ট হুইল ড্রাইভ যেহেতু, সো এটার ব্যাটারি সেকশনটা হচ্ছে মানে সামনের দিকটায় আছে। আর পেছনে একটা হচ্ছে যে আপনার ডাবল সি আমরা বলি, পেছনে ব্যাকলাইটটা। তবে একটা জিনিস আমি এই গাড়িতে ডোরে মনে হয় খুব একটা আলাদা একটা জিনিস রয়েছে, যেটা আমরা সচরাচর এক্সপেন্সিভ গাড়িগুলোতে দেখে থাকি, যেটা এই গাড়িতে রয়েছে। জি, পপ আপ ডোরটার কথা বলছেন আপনি। এক্স্যাক্টলি, এটা খুবই একটা এক্সপেন্সিভ ফিচার যেটা গাড়ি দেওয়া হয়েছে। এবং এর পাশাপাশি আপনারা দেখেছেন যে ফ্রেমলেস যে উইন্ডোর যে গ্লাসটা, এটা ফ্রেমলেস রাখা হয়েছে। হাসিব ভাই, এবারে তো আমরা গাড়ির এই নামি বক্সের এক্সটেরিয়র সম্পর্কে আপনার কাছ থেকে জেনে নেব বিস্তারিত। তবে তার আগে আমাকে একটু বলবেন কাইন্ডলি যে এটা হ্যাশব্যাক নাকি ক্রসওভার, গাড়ির সাইজ দেখে। কারণ এখানে তো হুইল বেজ আমার কাছে যথেষ্ট ভালো মনে হচ্ছে, যেটা একোয়ার থেকেও বেশি। ডেফিনেটলি, আসলে এটা একটা খুব ভালো প্রশ্ন। গাড়িটা আসলে কোন সাইজ বা কোন শেপের গাড়ি আমরা বলবো। নর্মালি হ্যাচব্যাক যে অ্যাকোয়া গাড়িগুলো দেখেন, এটা ডেফিনেটলি তার চেয়ে অনেক বড়, এবং এটা 5 সিটার হিসাবে একটা আপনি এসইউভি বা ক্রসওভার আইটুলি বলতেই পারেন। গাড়িটা একটু লম্বা বা একটু হাইট হতো। সো এটাকে আমরা অ্যাকচুয়ালি ডেফিনেটলি এটা ক্রসব্যাকের হ্যাচব্যাকের চেয়ে বড়, এবং ক্রস এই রেঞ্জেই বলে থাকি। ক্রস বা ক্রসওভার রেঞ্জ আপনি বলতে পারেন। হুক রয়েছে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটা টো হুক রয়েছে ইন কেস অফ গাড়ির কোনো ধরনের সমস্যা হলে। আর এর বাইরে আপনি এখানে একটা 360 ক্যামেরা রয়েছে সামনে, আর সামনে রয়েছে আপনার এই সাইডে হচ্ছে 3টা, ওই পাশে 3টা, এগুলো হচ্ছে সেন্সর। 6টা সেন্সর সামনে, আর পেছনে 6টা সেন্সর রয়েছে। আর আপনার ডান পাশে যে লুকিং গ্লাসটা, তার পেছনে ঠিক নিচে একটা হচ্ছে কি আপনার ওখানে ক্যামেরা রয়েছে 360, এইখানে একটা 360 ক্যামেরা রয়েছে, আর পেছনে রয়েছে। সো এই ক্যামেরাগুলো দিয়ে এটাকে আমরা ঠিক 360 ভিউ বলি না, এটাকে 540 ভিউ বলি। 540 ভিউ বলার কারণ হচ্ছে যারা নতুন ড্রাইভ করবে তারা ডেফিনেটলি দেখবে যে ব্যাপারটা এতটাই পারফেক্ট। আপনি চাকাগুলো কোন দিয়ে যাচ্ছে, ধরেন সামনে একটা গর্ত, আপনি সেই গর্তটাকে অ্যাভয়েড করে আপনাকে জাস্ট মনে হবে যে টপ ভিউ থেকে বা গাড়ি একদম সামনে থেকে আপনাকে গাইড করা হচ্ছে। অর্থাৎ ম্যানুয়ালি যখন আসলে এগুলো যখন যে গাড়িতে থাকে না, সেই গাড়িতে যেরকম গ্লাসটা নামিয়ে সামনে দেখতে হয় যে আসলে হ্যাঁ এই ব্যাপারটা আসলে নাই। পুরোপুরি আমি গাড়ির ভেতর থেকে এই বিষয়টা দেখতে পাবো এবং সেটাকে আমি ওভারকাম করতে পারবো। ডেফিনেটলি।
আমার কাছে কিন্তু অন্য নরমালি গাড়ি থেকে কিন্তু এইটা একটু মনে বড় মনে হচ্ছে। এক্স্যাক্টলি, এটা 70 সাইজের টায়ার বেসিক্যালি। আর টায়ারে যে আপনি দেখবেন সব মেজারমেন্টটা মানে লেখা আছে, এই রিম সাইজ হচ্ছে 17, হ্যাঁ রাইট? সো এখানে হচ্ছে 215 বাই 55 আর 17। সো এটা আপনার রেগুলার যে টায়ার তাতে একটু বড় টায়ার। আমরা যদি একটু পেছনের দিকে আসি, তবে সবার আগে যে বিষয়টা আমি আসলে একটু দর্শকদেরকে আলাদা করে দেখাতে চাই সেটা হচ্ছে যে আমরা যে ফ্রেমলেস ডোরের কথা যেটা বলছি সেটা কিন্তু এখানে মজা খুব ইন্টারেস্টিং। এই যে আমি যখনই এই ফ্ল্যাশ ডোরটা যখন আমি এখান থেকে টেনে ধরবো তখনই কিন্তু গ্লাসটা কিন্তু নেমে গেছে। এক্স্যাক্টলি, তারপরে এই যে এই অবস্থা, মানে এই ফিচারটা কিন্তু সচরাচর আমরা মানে কোনো দামি গাড়ির ক্ষেত্রে দেখে থাকি, কিন্তু এরকম 35 লাখের মধ্যে যে গাড়ি তার মধ্যে এরকম ফিচার ডেফিনেটলি আপনি প্রথমত তো যেটা বললেন আপনি এখানে এই যে উঠে গেল ফ্ল্যাশ ডোরটা উঠে আছে, এবং এই ধরনের ফ্ল্যাশ ডোর সচরাচর আমরা মানে টেসলা কিংবা অন্যান্য গাড়ি এখন অনেক গাড়ি করছে, কিন্তু এই গাড়ির মধ্যে এটা রয়েছে, এটা কিন্তু অন্য ধরনের একটি লুক দিয়েছে। এক্স্যাক্টলি রাইট। সো আমরা যদি একটু পেছনের দিকে যদি একটু আসি, সবার আগে কিন্তু আমার চোখ আটকে গেছে এই টেইল লাইটে। এক্স্যাক্টলি, এবং এটা মনে হয় যত সময় আপনারা দুটো ডাবল সি এক্স্যাক্টলি। সো এটা একটা খুবই ইন্টারেস্টিং। সো ডাবল সি শেপ। সো এটা হচ্ছে যে আপনার দুপাশে ডাবল সি টেল লাইট আছে। ট্রাঙ্ক নিয়ে কথা বলতে চাই, ট্রাঙ্ক স্পেসটা কেমন? ডেফিনেটলি এটা যেহেতু গাড়ির সাইজ আপনি বলছেন যে এটা হ্যাশব্যাগও না আবার ক্রসওভারও না, মাঝামাঝি, তাহলে ট্রাঙ্ক স্পেসটা কতটুকু এটা কিন্তু মানুষ জানতে চায়। দুটো লাগেজ অটোমেটিক্যালি আসলে এটা যাবে আমার যতটুকু মনে হচ্ছে। কতটুকু আছে এটা? 326 সিসি ট্রাঙ্কটা আছে এখানে। সো এটা কিন্তু এক্সটেন্ড করা যাবে ডেফিনেটলি হ্যাচব্যাক হিসেবে। সো এটাকে যদি আমরা এক্সটেন্ড, সো এক্সটেন্ডেড মোশন হচ্ছে গিয়ে 945 সিসি একটা ট্রাঙ্ক আপনি পাবেন। সো আর এখানে হচ্ছে যে এটা হচ্ছে আমাদের যে হোম চার্জার, যেটা আমরা সাথে গাড়ির সাথে দিয়ে দিব আমরা। সো এই চার্জারটা এখানে রয়েছে, বাসায় গিয়ে সেটআপ করে দেওয়া। এই পুরো বিষয়টি নিশ্চয়ই আপনারা তো আমরা ডেফিনেটলি গাড়ি যদি কেউ কিনে থাকেন সেক্ষেত্রে আমরা তার বাসায় চার্জার সেটআপটা আমরা করে দেব। তাহলে হাসিব ভাই, পেছনটা নিয়ে তো আর বেশি কিছু বলার নাই। এখানে দেখতে পাচ্ছি যে একটা প্রাইভেসি গ্লাস পেছনে দেওয়া হয়েছে এবং একটা স্পয়লার এবং নিশ্চয়ই ফাংশনাল একটা অ্যান্টেনা রয়েছে। তো এই ছিল আমাদের আসলে এক্সটেরিয়র, রাইট? আমরা এবার ইন্টেরিয়রটার এক্সপেরিয়েন্স নিতে চাই। কাইন্ডলি আমি আপনাকে রিকোয়েস্ট করব যে গাড়িটা টেস্ট ড্রাইভ করে আপনি একটু টেস্ট ড্রাইভ করার জন্য খুবই আমার হাত উসখুস করছে। আমি কখন এটা টেস্ট ড্রাইভ করব? এটা 4.6 সেকেন্ডে 0 থেকে 50 কিলোমিটার উঠতে পারে এবং এটা টপ স্পিড 140 কিলোমিটার। সো যেটা আপনার ফুয়েল ড্রিভেন গাড়ির তুলনায় কোনো দিক থেকে আপনি এটা কম বলার মতো। আমি হাইওয়েতে গেলে এটা যথেষ্ট মনে হয় যে অন্যান্য যে কোনো গাড়ি আমাকে যে ওভারটেক করে যাবে, কিংবা আমি একটা লিমিটেড গতিতে আমি আসলে হাইওয়েতে গাড়িতে চালাতে পারবো। এবং আপনি নিজে ওভারটেক করার সময় তো ওই টপ স্পিডে ফ্যাসিলিটি নিতেই পারবেন। রাইট। আর ক্রুজ কন্ট্রোলের কিছু কিছু আপনি দেখেছেন, যেহেতু এটা লেন মেনটেন করতে পারে। এনার্জি যে মুডটা এখানের মধ্যে আপনার যখন গাড়ি যেহেতু ইলেকট্রিক গাড়ি, চার্জের একটা বিষয় থাকে। সো আপনি যখন ব্রেক করতেছেন তখন আপনি আসলে কি চাচ্ছেন, যে গাড়িটা থেমে যান। সো থেমে যাওয়ার সময় আপনি চাইলে এনার্জি সেভ করতে পারেন ব্যাটারি চার্জ করার মাধ্যমে। এটাকে এনার্জি রিকভারি মোড বলে। যে এখানে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে এখানে মানে আর্টিফিশিয়াল লেদার ইউজ করা হয়েছে। এক্স্যাক্টলি। এই যেখানে একটা ম্যাট ফিনিশিং রয়েছে, এটা কিন্তু আপনি হিট প্রোটেক্ট করবে। এর বাইরে সাউন্ড সিস্টেম রয়েছে অসাধারণ, আপনি 3D সাউন্ডে ফিল পাবেন। আপনি একবার যখন ফুল চার্জ হবে আমি কত দূর পর্যন্ত যেতে পারবো? ডেফিনেটলি ইভির তো সবচেয়ে বড় ফ্যাসিলিটি হচ্ছে আপনার চার্জিং সিস্টেমের কারণে আপনি কম খরচে যেতে পারবেন। তো আমাদের এই গাড়িতে ইউজ করা হয়েছে আপনার 43 কিলোওয়াটের ব্যাটারি এবং আপনার 70 কিলোওয়াটের যে মোটর ইউজ করা হয়েছে। এই গাড়িতে আপনি 430 কিলোমিটার হচ্ছে যে মাইলেজ পাবেন ফুল চার্জে। ফুল চার্জ হতে অ্যাপ্রক্সিমেটলি বাংলাদেশের কারেন্ট যে ইউনিট চার্জ 500 অ্যাপ্রক্সিমেটলি খরচ যাবে। কেস টু কেস ভ্যারি করতে পারে। সো 500 টাকা কস্টে আপনি যদি 400 কিলো যেতে পারেন বা 350 কিলো যেতে পারেন, আপনার পার কিলোমিটারে খরচ করবে অ্যাপ্রক্সিমেটলি 1 টাকা 20 পয়সা থেকে 1 টাকা 40 পয়সা। এইটা ইভি গাড়ির সব থেকে পজিটিভ গ্রেট ফিচার। এক্স্যাক্টলি। বাকি আর কি কি নরমালি অন্যান্য যে গাড়ির মধ্যে থাকে তার বাইরে যেগুলো আছে সেগুলো তো আমরা জানলামই, কিন্তু অন্য যেগুলো থাকে সেগুলোর মধ্যে কমন কোন জিনিসগুলো আপডেটেড মনে হয় আপনার কাছে? এর বাইরে আপনার ধরেন ড্রাইভিং সিট হচ্ছে মেমোরি আপনার সেট করতে পারেন। মুডের বিষয় নিয়ে যদি একটু কথা বলি, এখন আমি ইকো মুডে আছি, আর কটা মুড রয়েছে? এর 3টা মুড রয়েছে। ইকো মুড আপনি চালাচ্ছেন, কমফোর্টেবল রয়েছে আর হচ্ছে স্পোর্ট মুড।
সো ইকোতে হচ্ছে যে আপনার এখন স্পিডটা আপনি টপ স্পিড পাবেন না এবং ব্যাটারি খরচও কম হবে। কমফোর্টেবল মোড রয়েছে এখানে স্পিডটা একটু বেটার হবে। আর স্পোর্টস মোডে আপনি খুব মানে বেশি হচ্ছে যে স্পিড পাবেন, এখানে তো মাইলেজটা আপনাকে বেশি সাপোর্ট দিবে না। স্প্রেডিং এও আমি দেখতে পাচ্ছি যে এখানে নরমালি ইনফোটেইনমেন্টে এটাকে কন্ট্রোল করার জন্য যা যা দরকার সেটা আছে, এবং সাথে কিছু গাড়ির কন্ট্রোলিং মানে ড্রাইভিং অ্যাসিস্ট্যান্টের জন্য যা যা লাগে এখানে কিছু গাড়ির সব ধরনের কন্ট্রোলগুলো তো আপনি স্ক্রিন থেকে করতে পারেন এবং এখান থেকে কন্ট্রোলটা করা যাবে। আমরা যদি ব্যাক রোড যদি কথা বলি, যারা যেহেতু এটা 4 সিটের একটা মোটামুটি বলা চলে যে খুব কমফোর্টেবল চলার মতো একটি গাড়ি, সেই জায়গায় পেছনের রোতে যারা বসবেন তারা কতটুকু কমফোর্টেবলি বসবেন, তার লেগ রুম না আপনি তো ধরেন লেগ স্পেস ডেফিনেটলি পাবেন। আমি অ্যারাউন্ড 5 ফিট 10, সো আমাদের এখানে এখন এনএফ লেগ স্পেস রয়েছে। আপনার উপরে হেডরুমও কিন্তু যথেষ্ট আছে, আর যেহেতু পেছনে গাড়ি এটা কোনো কার্ভ না তেমন একটা, তাহলে এরকমই থাকার কথা, এরকমই থাকবে। হ্যাঁ, আপনি পেছনে সিটিংটা একটু বেশি পাবে, সো এনাফ স্পেস পাবেন। একদম 6 ফিট পিপল খুব আরামসে বসতে পারবেন। মানে স্পেসের দিক থেকে গাড়িটা যথেষ্ট ভালো। সো এইটা আসলে গাড়িটা যেটা আগে একবার বলেছি হয়তো বা, গাড়িটা কতটা স্পেশাস না বসলে বোঝা যায় না। বাইরে থেকে কিছুটা মনে হচ্ছে হ্যাঁ মনে হচ্ছে একটু কম্প্যাক্ট, কিন্তু বাইরের দিক ভেতরে কিন্তু এত কম্প্যাক্ট ফিল কিন্তু আপনার আসবে না। ভেতরে যথেষ্ট কমফোর্টেবল বসতে পারবেন। ওকে হাসিব ভাই, আমরা মোটামুটি ইন্টেরিয়র সম্পর্কে আমাদের জানা পরিষ্কার আমরা জানলাম। আমরা এবারে আবারও একটু বের হয়ে আরো কিছু আমাদের এক্সটেরিয়র বিষয় এবং গাড়ির আরো যে বিষয়গুলো আপনারা দিতে চাচ্ছেন কিংবা কাস্টমারকে যেভাবে কনভিন্স করার চেষ্টা করছেন সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। হ্যাঁ, ভাই তাহলে মোটামুটি গাড়ির যেই মানে এখন যেহেতু এটা একটা ইভি গাড়ি, সেক্ষেত্রে আসলে ব্যাটারি বিষয়টা আসে আপনাদের এই যে চার্জিং এর যে বিষয়টা, ধরেন আমি এই গাড়ি ফুল চার্জ দিয়ে কক্সবাজার গেলাম, এখন আসবো কি করে? এটা একটা নিশ্চয়ই একটা সমস্যার একটা ব্যাপার। তেলে থাকলে আমি বিভিন্ন জায়গা থেকে আবার তেল নিয়ে চলে আসতে পারতাম না। ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে এটা তো আসলে ডেফিনেটলি একটা মেইন কনসার্ন যে ভাই আমি চার্জ দিব কোথায়। মানে ফুয়েল গাড়ি তো পাম্প থাকে, পাম্প থেকে তেল নিতে পারি। তো ইলেকট্রিক গাড়িতে আমরা প্রথমত ভাই আপনি আপনার লাইফ টাইমে 80 to 90% টাইম চার্জ দিবেন আসলে আপনার বাসায়। আমরা চার্জার সেট আপ করে দেবো আপনাকে, সেটা দিবেন। এর বাইরে একটা ট্রাভেল চার্জার রয়েছে, সেই ট্রাভেল চার্জার দিয়ে আপনি চার্জ করতে পারবেন। আদার দেন দিস যদি আপনি লং ডিস্টেন্স ট্রাভেল দেন তখন কি হবে, যেমন আপনি বলেন কক্সবাজার যাবেন, তো কক্সবাজার যাওয়ার পথে আপনি কুমিল্লায় চার্জ দিতে পারেন, চিটাগং চার্জ দিতে পারেন, এবং কক্সবাজার চার্জার রয়েছে। সো আপনি হয়তো জানবেন যে আমাদের গাড়িতে CCS2 যে চার্জারটা মানে পোর্টটা ইউজ করা হয়েছে এবং টাইপ 2 পোর্ট ইউজ করা হয়েছে, এই পোর্টগুলো ইউনিভার্সাল পোর্ট, যার কারণে যে কোনো ইলেকট্রিক ভেহিকেল, এটা আপনি নাম্মি বক্স হতে পারে অথবা BYD টেসলা থেকে যে কোনো ধরনের ভেহিকেলে সেম পোর্টস ইউজ করা হয়েছে। এসি থেকে ডিসিতে আরেকটু ফাস্ট চার্জ হয়। এক্স্যাক্টলি, আপনার ডিসি চার্জারগুলোতে কিন্তু আমাদের এই গাড়িটা 30 মিনিটে আপনি অলমোস্ট 80% চার্জ করতে পারবেন। তো তাতে যেটা হবে আপনার, আপনি ধরেন কোথাও নাস্তা করছেন, সেই সময়টাতে গাড়িটা 80% চার্জ হয়ে গেল, আপনি কিন্তু আবার ফুল রান চালাতে পারবেন। আর যদি এসিতে হয়, এসিতে আপনি জানেন যে 6 to 7 আওয়ার সময় লাগবে। সো এটা আমরা রেকমেন্ড করি আপনি যখন বাসায় থাকেন বা কমফোর্টেবল সিচুয়েশন সেটা করবেন। আফটার সেলস সার্ভিস তো এই ব্যাপারটা রয়েছেই যে গাড়ির, এবং সেই সাথে যেহেতু ইভি গাড়ি, এটার বাংলাদেশে যেহেতু এখন পর্যন্ত চার্জিং পয়েন্ট ওইভাবে হয়নি, তাই আপনারা এটা নিয়ে আসলে কি চিন্তা ভাবনা করছেন? হ্যাঁ, সো যেটা বললাম আমরা তো হচ্ছে প্রথমত হচ্ছে এটা আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার রয়েছে, আমরা সেখানে সার্ভিস দেবো। আর চার্জিংটা প্রথমে যদি আসি, চার্জার ক্ষেত্রে হচ্ছে আপনার আমরা অলরেডি ঢাকাতে 20টা চার্জিং স্টেশন সেট আপের প্ল্যান করেছি। এসকেএস টাওয়ারে মহাখালীতে অলরেডি চার্জিং সেট আপ হয়ে গেছে আমাদের পিয়াতো ব্র্যান্ডের আন্ডারে, এবং আদার দেন দিস আমরা আরও মেজর শপিং সেন্টার এবং হচ্ছে যে রেস্টুরেন্টগুলোতে অথবা আপনার হচ্ছে হোটেলসগুলোতে কথা বলছি। কেউ যদি ইভি গেনে সে যেন যে কোনো জায়গা থেকে চার্জটা অ্যাটেন্ড করতে পারে। ওকে, চার্জের বিষয়টা আমি ক্লিয়ার। যারা পার্সোনাল ইউজের জন্য এগুলা এই কারগুলা পারচেজ করবে, তাদের আফটার সেল সার্ভিসের এক্সপেরিয়েন্সটা কেমন হতে পারে? প্রথমত যেটা বললাম যে আমরা নিজেরা হচ্ছে আমাদের সার্ভিস সেন্টার রয়েছে, সেখানে সার্ভিস দেবো। আদার দিন অথরাইজ সার্ভিস সেন্টারগুলো আমরা সেট আপ করছি, মেজর ব্র্যান্ডের সাথে কথা হচ্ছে আমাদের। আর ইভি চার্জিং কিন্তু সার্ভিস কিন্তু মাচ ইজিয়ার দেন ফুয়েল ড্রিভেন গাড়ি। কেন? কারণ হচ্ছে আপনি একটা ফুয়েল ড্রিভেন গাড়িতে মেজর অনেকগুলো সেকশন থাকে, এন্টায়ার ট্রান্সমিশন, ডিফারেন্সিয়াল, আপনার এখানে যে থাকে ইঞ্জিন সেকশন থাকে, ফুয়েল পাম্পের সেকশন থাকে, জিনিসটা আসলে হ্যাসেলটা কম, অনেক কম। এখানে কিন্তু মেজর যে কোনো ইভিতে মেজর দুইটা ফাংশন, একটা হচ্ছে মোটর আর একটা হচ্ছে ব্যাটারি। আর আমরা মোটরে 5 ইয়ার্স ওয়ারেন্টি দিচ্ছি, ব্যাটারিতে 8 ইয়ার্স ওয়ারেন্টি দিচ্ছি এবং রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। সো ইন দ্যাট কেস কিন্তু আপনি এটার মেজর পার্ট নিয়ে
একদমই হ্যাসেল ফ্রি থাকতে পারবেন, এবং যে সার্ভিস সেন্টার যারা থাকবে তারাও অনেক ইজি মানে সার্ভিস দিতে পারবে। কারণ এখানে মূলত হচ্ছে যে সফটওয়্যার টিউনিং থাকতে পারে, কোনো ধরনের সফটওয়্যারের যদি ইস্যুস থাকে সেটা থাকতে পারে, সেখানে ডায়াগনোসিস হয়ে যাবে সফটওয়্যারের মাধ্যমে। সো মেজর ইস্যু আর থাকবে না তেমন একটা। আপনার কাছে কেন মনে হয় যে একজন মানুষ 35 লাখ টাকা দিয়ে এরকম একটা ইভি গাড়ি যেখানে চার্জিং এর হ্যাসেল থাকতে পারে, অনেক কিছু এত কিছু মাথায় রেখে কেন এই গাড়িটা সে কিনবে? প্রাইস নিয়ে যেটা বলছেন, আসলে মূলত বাংলাদেশের কাস্টম ডিউটি অনেক হাই, এটা আমরা সবাই জানি। যেমন অনেকে ক্লেম করে ভাই চায়নাতে তো এই গাড়ির দাম হচ্ছে গিয়ে বাংলাদেশি টাকায় 15 লাখ টাকা হতে পারে, ওয়াই বাংলাদেশে এটা 35 লাখ টাকা। দেখেন ভাই, আমরা কিন্তু স্ট্রেট 100% ক্লোজ টু 100% ডিউটি দেওয়া লাগছে। সো যেটা 15 লাখ টাকা চায়নাতে, সেটা বাংলাদেশে স্ট্রেট 30 হয়ে যাচ্ছে। তো এরপরে কোম্পানির বিশাল একটা অপারেটিং কস্ট আছে, প্রফিট আছে, আদার্স অনেক ধরনের বিষয় আছে। আমাদের এই গাড়িটাই নেপালে ক্লোজ টু 1000 ইউনিটের সেল হয়ে যাচ্ছে। নেপালে ইভেন বাংলাদেশের চেয়ে দাম অনেক কম পড়ে, যদি এটার বেশ কয়েকটা ভ্যারিয়েন্ট আছে। আমাদের ভ্যারিয়েন্টটা সবচেয়ে এক্সক্লুসিভ ভ্যারিয়েন্ট। তো ওয়ারেজ আমাদের এখানে ডিউটি অনেক বেশি হওয়ার কারণে প্রাইসে একটা মেজর গ্যাপ হয়ে যাচ্ছে অন্যান্য দেশের তুলনায়, অন্যান্য গাড়িগুলোর তুলনায়। সো এই টাকাটা আসলে পলিসি লেভেলে গভর্নমেন্ট থেকে, কোম্পানিগুলো থেকে অনেক বেশি এফোর্ট নেওয়া এবং পলিসিতেও নজর দেওয়া প্রয়োজন, সো দ্যাট এই গ্রিন এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, ইকো ফ্রেন্ডলি ভেহিকেলগুলো যেন অনেক বেশি অ্যাভেলেবেল হয়। এই গাড়ির কেনার পরে রেজিস্ট্রেশন কিংবা ট্যাক্স, এই বিষয়টা আসলে কত টাকা দিতে হতে পারে একজন? এটা একটা ভালো কথা বলছেন আপনি। যেটা হচ্ছে যে এখানে যেটা মোটরকে হচ্ছে সিসিতে কনভার্ট করে তারপর দেখে যে এটা কোন ক্যাটাগরিতে পড়ে। সো আমাদের 70 কিলোওয়াটের যে মোটর ইউজ করা হয়েছে, সেটা কনভার্ট করলে পড়বে 1400 সিসি রেঞ্জে পড়বে। ওকে, মানে 1500 সিসির নিচে পড়বে, এক্স্যাক্টলি। সো এটা একটা বিশাল মাইলেজ হবে যারা পারচেস করবেন তাদের জন্য, কারণ তারা হচ্ছে ইয়ারলি যে 25,000 টাকা এআইটি যেটা দেওয়া হয়, সেই এআইটি রেঞ্জের মধ্যেই পড়বে। ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আজকের নামি বক্স নিয়ে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে সারা বিশ্বে কিন্তু ইলেকট্রিক ভেহিকেলের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। বাংলাদেশের নানান ধরনের প্রতিবন্ধকতা তারা এখনও মোকাবেলা করছে, হয়তো আস্তে আস্তে সাধারণ কনজিউমারের কাছে এটাও জনপ্রিয় হয়ে উঠবে। তবে আজকের এই ভোভো শেষ করার আগে একটা ছোট্ট টিপ দিয়ে দিতে চাই, যেটা আমরা যারা গাড়ি চালাই তারা খেয়াল রাখবো, যখন আমাদের ভিজুয়াল পরিষ্কার থাকবে তখনই যেন এক্সেলেটরের চাপটা বাড়ে, আর যখন ভিজুয়াল পরিষ্কার থাকবে না, যেন গাড়িটা কন্ট্রোলে থাকে, তাহলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো। তো এই ছিল আজকের মতো ভোভো, দেখা হবে অন্য কোনো এপিসোডে।